আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ তোমরা অনেকেই লাস্ট কয়েকদিন ধরে আমাকে একদম চালাই ফেলতেছো যে ভাইয়া কলেজের সামনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, বায়োলজির একটা সাজেশন দেন। ভাইয়া কলেজে ওঠার সাথে সাথেই তুমি যদি সাজেশনের পিছনে ছোট, তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না। ঠিক আছে, সাজেশন বেসড পড়াশোনা করলে আলটিমেটলি অ্যাডমিশনে গিয়ে তুমি কিন্তু ভালো করতে পারবে না। তারপরও অনেকেই যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছো এবং পাশাপাশি কলেজ লাইফে নতুন একটা পরিবেশের সাথে মানায় নিতে গিয়ে অনেকে ঠিকমতো শুরুর দিকে পড়াশোনা করতে পারো নাই, সে কারণে ভাই একটা সাজেশন দিচ্ছি। কিন্তু এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এটা সিকিউর সাজেশন। এমসিকিউর জন্য কিন্তু পুরো বই পড়তে হবে। ঠিক আছে, মানে তোমার যতটুকু সিলেবাস, কলেজে যতটুকু সিলেবাস দিচ্ছে ওইটা কিন্তু পুরোটা পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বুঝতে হবে যে যখনই কলেজে সারা বায়োলজির প্রশ্ন করে থাকেন বা যে কোনো সাবজেক্টের প্রশ্ন করে থাকেন সেমিস্টার পরীক্ষাগুলোতে, তখন তারা যে কাজটা করেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিগত বছরের যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে বা টেস্ট পরীক্ষার মাঝে বড় বড় যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর যে প্রশ্নগুলো আছে সেই অনুযায়ী তারা সেমিস্টারের পরীক্ষার কিন্তু প্রশ্নগুলো দিয়ে থাকেন। ঠিক আছে, আচ্ছা বায়োলজি ফার্স্ট পেপার থেকে আমি কোষ এর গঠন, তারপর কোষ বিভাজন, কোষ রসায়ন, অণুজীব অর্থাৎ প্রথম 4টা অধ্যায়ের সাজেশন এখানে দিয়েছি। আর বায়োলজির সেকেন্ড পেপার থেকে বেশিরভাগ কলেজে আমি যে জিনিসটা দেখলাম যে প্রথম 2টা চ্যাপ্টার সিলেবাসে দেওয়া হয়েছে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে দেওয়া হয়েছে। সো এই 6টা চ্যাপ্টার থেকে আমরা দেখবো যে কোন কোন টপিক আমাদের সিকিউর জন্য পড়তে হবে। কোষের গঠন থেকে প্রথমত খুবই ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেই জিনিসটা কোষ ঝিল্লির গঠন। সো কোষ ঝিল্লির গঠনের ভিতরে অনেকগুলো মডেল আছে, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা ফ্লুইড মোজাইক মডেল। সো ফ্লুইড মোজাইক মডেলের যে গঠনটা আছে সেই জিনিসটা অবশ্যই তোমরা চেষ্টা করবা চিত্র সহকারে শিখে ফেলতে। সো এটা গেল 1 নাম্বার টপিক। 2 নাম্বার যে টপিকটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট সেটা ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। সো এরকমটা পরীক্ষার সিকিউরিটি দিয়ে দিতে পারে যে এক্স একটা অঙ্গাণু এবং ওয়াই আরেকটা অঙ্গাণু। এক্স অঙ্গাণুটা উদ্ভিদ কোষের ভিতরে শক্তি তৈরি করে এবং ওয়াই অঙ্গাণুটা খাদ্য তৈরি করে। সো গ নাম্বারে গিয়ে বলতে পারে যে ওয়াই অঙ্গাণুটার গঠন ব্যাখ্যা করো, আর এক্স অঙ্গাণুটার অনুপস্থিতিতে একটা উদ্ভিদ কোষ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই জিনিসটা ব্যাখ্যা করো। সো এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। সো তুমি বুঝতেই পারতেছো ওয়াই অঙ্গাণুটা যেহেতু খাদ্য তৈরি করতেছে সেই জিনিসটা ক্লোরোপ্লাস্ট, এবং পাশাপাশি এক্স অঙ্গাণুটা যেহেতু শক্তি তৈরি করে, সুতরাং এই জিনিসটা মাইটোকন্ড্রিয়া। সো এই দুটো থেকে যদি সৃজনশীলের প্রশ্ন আসে, সাধারণত এরকম টাইপের প্রশ্ন আসে। সো এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা যে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া এই দুইটারই গঠন চিত্র সহকারে শিখে ফেলবা। সো 2 নাম্বার টপিক গেল। 3 নাম্বার টপিক যেটা সেটা ডিএনএ এর গঠন। ডিএনএ এর ক্ষেত্রে মনে রাখবা গঠনটা ইম্পর্টেন্ট, অর্থাৎ দ্বিসূত্রক যে গঠন আছে এবং রাসায়নিক যে গঠন আছে এই দুটো জিনিসই শিখে ফেলবা। কমপক্ষে পরীক্ষার খাতায় অ্যাটলিস্ট ওই দ্বিসূত্রক যে গঠনটা আছে সেই জিনিসটা কিন্তু অবশ্যই আঁকতে হবে। ঠিক আছে, সো এটা গেল ডিএনএ। আরএনএ এর জন্য ইম্পর্টেন্ট আরএনএ এর ভূমিকাগুলো। ঠিক আছে, আমরা জানি 5 রকমের বা 6 রকমের আরএনএ আছে, অনেক রকমের আসলে আরএনএ আছে, তোমাদের বইতে 5 থেকে 6 রকম দেওয়া রাখছে। সো প্রত্যেক রকম আরএনএ এর কি কাজ আছে বা ভূমিকা কি সেই জিনিসটা আমরা সৃজনশীলের জন্য ভালো করে পড়ার চেষ্টা করব। সেটা গেল 3 নাম্বার টপিক। 4 নাম্বার যেখান থেকে আমরা জানি কোষের গঠন অধ্যায়টাই অনেক বড়, সে কারণে টপিকও অনেক বেশি। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, লাস্টের দিকে আমরা জানি 3টা প্রক্রিয়া আছে, একটা ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। সো এর ভিতরে ডিএনএ রেপ্লিকেশন যে টপিকটা আছে সেই টপিকটা আসলে অনেক বড়। এত বড় টপিক সাধারণত স্যার সৃজনশীলে দেন না। ঠিক আছে, কারণ তোমাকে তো লিখেও শেষ করতে হবে। সো তার জন্য তারা যে কাজটা করেন বেশিরভাগ ক্ষেত্রে ট্রান্সক্রিপশন দেন অথবা ট্রান্সলেশন দেন। সো এই দুটো আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা চিত্র সহকারে শেখার চেষ্টা করব ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের যে ধাপগুলো আছে সেগুলো। ঠিক আছে, এবং পাশাপাশি রেপ্লিকেশনটা হালকা একটু দেখে নিও, এই জিনিসটা লেস ইম্পর্টেন্ট। কোষ প্রাচীরের গঠন এই জিনিসটা লেস ইম্পর্টেন্ট। সো এগুলো কোষের গঠন থেকে আমাদের সৃজনশীলের জন্য সাজেশন। নেক্সট চ্যাপ্টার কোষ বিভাজন। কোষ বিভাজন থেকে খুবই সিলেক্টিভ কিছু টপিক আছে যে টপিক থেকে সাধারণত সৃজনশীলের স্যাররা প্রশ্ন করে থাকেন। 1 নাম্বার যেটা সেটা মাইটোসিসের যে 5টা ধাপ, প্রত্যেকটা ধাপের চিত্র সহকারে বর্ণনাগুলো শিখে ফেলবা। বর্ণনাগুলো অবশ্যই চেষ্টা করবো পয়েন্ট আকারে দিতে। প্রত্যেকটা যে ধাপ আছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সো প্রত্যেকটা ধাপ থেকে আমরা চেষ্টা করব বেশি হলে 4 থেকে 5টা পয়েন্টে এই ধাপগুলোর ভিতরে কি ঘটনা ঘটে সেগুলো মনে রাখতে। ঠিক আছে, পয়েন্ট আকারে আমরা লিখবো। এবং পাশাপাশি চিত্রের ক্ষেত্রে তোমরা দেখবা যে উদ্ভিদ কোষেরও চিত্র দেওয়া আছে, প্রাণী কোষেরও চিত্র দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমরা করবোটা কি, মনে রাখবা স্পেসিফিক যদি কোনো একটা ধাপ চাই, ধরা যাক আমাদের মেটাফেজ ধাপটা চাইছে। সো স্পেসিফিকলি তোমাকে বলছে যে মেটাফেজ ধাপের ঘটনাগুলো বর্ণনা করো বা এর ভিতরে কি ঘটনা সংঘটিত হয় সেই জিনিসটা ব্যাখ্যা করো। সো ওই ক্ষেত্রে তোমার হাতে অনেক সময় আছে। সো এই জন্য তুমি যে কাজটা করবা যে উদ্ভিদ কোষের চিত্রটাও আঁকার চেষ্টা করবা, প্রাণী কোষের চিত্রটা আঁকার চেষ্টা করবা। আর যদি এরকম হয় যে মাইটোসিসের ঘটনাগুলো বর্ণনা করো বা ধাপগুলো বর্ণনা করো, অর্থাৎ 5টা ধাপই তোমাকে বর্ণনা করতে দিতেছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র উদ্ভিদ কোষের চিত্রটা আঁকলেই আমার মতে এনাফ হবে। ঠিক আছে, সো এইগুলো মাইটোসিসের 5টা ধাপ, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। মায়োসিস থেকে তোমরা দেখবে যে বিশাল বিশাল কাহিনী আছে, এত কাহিনী আমাদের জন্য ইম্পর্টেন্ট না। মায়োসিসের ভিতরে মায়োসিস 1 আছে, সেই মায়োসিস 1-এর ভিতরে আছে প্রোফেজ 1, সেই প্রোফেজ 1-এর ভিতরে আছে 5টা ধাপ। সেগুলো কি লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আমাদের জন্য ইম্পর্টেন্ট মাঝের 3টা। ঠিক আছে, মাঝের 3টা কি
জাইগোটিন, প্যাকাইটিন এবং ডিপ্লোটিন। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাকাইটিন। কারণ কি? প্যাকাইটিন ধাপে সংগঠিত হয় হচ্ছে আমাদের ক্রসিং ওভার। সো আমরা ইন্ডিভিজুয়ালি ক্রসিং ওভারও পড়বো। ক্রসিং ওভার দেখবো যে হাসান স্যারের বইতে একদম লাস্টের দিকে আলাদা একটা টপিক আকারে দেওয়া আছে। সো ক্রসিং ওভারটা আমরা অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবো। এবং পাশাপাশি ক্রসিং ওভারের এই ঘটনাটা যে ধাপটাতে ঘটে, অর্থাৎ প্যাকাইটিন, সেই প্যাকাইটিন ধাপটা আমরা পড়বো। প্যাকাইটিনের আগেরটাও পড়বো, প্যাকাইটিনের পরেরটাও পড়বো। প্যাকাইটিনের আগে হচ্ছে জাইগোটিন হয়, প্যাকাইটিনের পরে হয় হচ্ছে ডিপ্লোটিন। সো এগুলো হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর প্রশ্ন যদি একদমই সহজ করে, সেই ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আসতে পারে, অথবা মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব আসতে পারে। একটা রিডিং দিয়ে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। সো কোষ বিভাজন গেল। এবার আসা যাক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমার বলা যায় যে অনেকটা পেঁচানো একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে কোষ রসায়ন। সো কোষ রসায়ন তোমাদের অনেকের কাছে হচ্ছে কঠিন লাগে। যদি তোমরা চাও যে কোষ রসায়নের উপর ভাইয়া খুব দ্রুত হচ্ছে কিছু ক্লাস দেই, তাহলে অবশ্যই হচ্ছে এই ভিডিওর নিচে হচ্ছে কমেন্ট করো যে ভাইয়া কোষ রসায়নের ক্লাস চাই, ঠিক আছে? তাহলে ভাই অবশ্যই হচ্ছে কোষ রসায়নের যদি এনাফ রেসপন্স পাই, আমি চেষ্টা করবো হচ্ছে কোষ রসায়নের কিছু সহজ ক্লাস বানাইতে, ঠিক আছে? আচ্ছা, কোষ রসায়ন অধ্যায়টা কিভাবে সাজানো হয়েছে সেই জিনিসটা বুঝতে হবে। এখানে হচ্ছে 4টা বড় যে জৈব অণু বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জৈব অণু আছে আমাদের দেহের মাঝে বা উদ্ভিদের দেহের মাঝে, সেই জিনিসগুলো নিয়ে কথা বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে কার্বোহাইড্রেট সম্পর্কে, সেকেন্ডলি বলা হয়েছে অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন সম্পর্কে, থার্ডলি বলা হয়েছে লিপিড সম্পর্কে, এবং ফোর্থলি বলা হয়েছে এনজাইম সম্পর্কে। সো এই 4টা জিনিসের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বোহাইড্রেট। প্রথম যে টপিকটা আছে সেই জিনিসটা। সো কার্বোহাইড্রেট থেকে আমরা সবগুলো কার্বোহাইড্রেট বা সবগুলোর হচ্ছে গঠন শিখতে যাবো না, আমরা স্পেসিফিক কিছু জিনিসের হচ্ছে একদম গঠনগুলো হচ্ছে মনে রাখবো, ঠিক আছে? রিং স্ট্রাকচার বা চেইন স্ট্রাকচার দুইটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে। কোনগুলো সেটা বলে দিচ্ছি। গ্লুকোজের মাঝে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, কোনটার রিং স্ট্রাকচার কিরকম, কোনটার হচ্ছে চেইন স্ট্রাকচার কিরকম, দুইটাই কিন্তু শিখতে হবে, ঠিক আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং হচ্ছে সুক্রোজ, ঠিক আছে? আমরা ডাইস্যাকারাইড, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড, এগুলোকে কি বলা হয়? মনোস্যাকারাইড বলা হয়। মনোস্যাকারাইড থেকে 2টা মনোস্যাকারাইড সবচেয়ে জনপ্রিয় সেগুলাই হচ্ছে সেগুলোর গঠনই ভালো করে শিখো। এবং পাশাপাশি ডাইস্যাকারাইড থেকে আমি বলবো সুক্রোজের গঠনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং পাশাপাশি সুক্রোজ কেন বিজারক চিনি নয় বা নন রিডিউসিং সুগার, এই জিনিসটা ব্যাখ্যাটা অবশ্যই কিন্তু শিখে ফেলবা, ঠিক আছে? সুক্রোজকে কেন রিডিউসিং সুগার বলা হয় না বা কেন এটা হচ্ছে নন রিডিউসিং সুগার, এই ব্যাখ্যাটা অবশ্যই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? খ নাম্বার আসতে পারে। আচ্ছা, এরপর আর কি ইম্পর্টেন্ট? এরপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের যে পলিস্যাকারাইডগুলো আছে। পলিস্যাকারাইড মানে কি? বিশাল বড় কার্বোহাইড্রেট যেগুলো আছে, ঠিক আছে? 3টা কার্বোহাইড্রেটের কথা বলবো, যে 3টার গঠন একদম ভালো করে শিখে ফেলো। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে স্টার্চের গঠনটা আমাদের লাগবে, মানে যে হচ্ছে রিং স্ট্রাকচার যেটা আছে সেটা অবশ্যই লাগবে। সেলুলোজের গঠনটাও আমাদের লাগবে। স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্যটা কি সেই জিনিসটা অবশ্যই শিখবা। এবং গ্লাইকোজেন, ঠিক আছে? গ্লাইকোজেনের গঠনটাও কিন্তু আমাদের লাগবে। সো আমরা 3টা জিনিসের গঠন একদম ভালো করে শিখবো, স্টার্চ, সেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে? আর এগুলোর মাঝে প্রত্যেকটার কি কাজগুলো আছে বা ব্যবহারগুলো কি সেগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় প্রশ্ন সহজ করে ফেললে গ নাম্বারে ধরে দিচ্ছে হচ্ছে এটার গঠনটা, আর খ নাম্বারে গিয়ে বলছে এটা কি কাজে লাগে সেই জিনিসটা ব্যাখ্যা করতে। সো ওই জিনিসটা তোমরা যাতে লিখতে পারো, তার জন্য এই 3টা জিনিসের হচ্ছে গঠন এবং কাজগুলা বা ব্যবহারগুলো অবশ্যই হচ্ছে শেখার চেষ্টা করবা। অ্যামিনো অ্যাসিড থেকে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পেপটাইডের বন্ধনটা, ঠিক আছে? আমরা জানি 2টা অ্যামিনো অ্যাসিড যখন হচ্ছে যুক্ত হয় পরস্পরের সাথে, তখন যে বন্ধনটা তৈরি হয় সেই জিনিসটাকে বলা হয় পেপটাইড বন্ধন। সো ওই যে পেপটাইড বন্ধনটা, সেই বন্ধনটার গঠনটা, স্ট্রাকচারটা হচ্ছে অবশ্যই শেখার চেষ্টা করবা। এই জিনিসটা কিন্তু অনেক সময় হচ্ছে সিকিউর গ বা খ নাম্বারে কিন্তু চলে আসে, ঠিক আছে? আর অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের গুরুত্বটা শেখার চেষ্টা করবা। এখান থেকে সাধারণত তেমন কোনো জটিল প্রশ্ন করা হয় না সিকিউতে। এনজাইম খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এনজাইম থেকে অবশ্যই যে জিনিসটা শিখবা যে এনজাইমের ক্রিয়া কৌশল কিভাবে কাজ করে, ঠিক আছে? দেখবে একটা মতবাদ দেওয়া আছে তোমাদের বইতে, তালাচাবি মতবাদ, ঠিক আছে? তালাচাবি মতবাদটা এটা অবশ্যই শেখার চেষ্টা করবা। ইনডিউসড ফিট মতবাদ আছে, ওই জিনিসটাও অবশ্যই শেখার চেষ্টা করবা। সো আমরা ওভারঅল খুব মনোযোগ দিয়ে পড়বো হচ্ছে এনজাইমের ক্রিয়া কৌশলগুলো, ঠিক আছে? এবং কোন এনজাইম কি কাজে লাগে, ঠিক আছে? চোখের ছানি অপারেশনের ক্ষেত্রে কোন এনজাইম ইউজ করা হয়, বা হচ্ছে মদ তৈরির ক্ষেত্রে আমরা জানি জাইমেস এনজাইম খুবই কাজে লাগে। সো এরকম এনজাইমের যে ব্যবহারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর লিপিডের গুরুত্বটা মোটামুটি একটু দেখে নিতে পারো, লিপিড সাধারণত তেমন একটা আসে না। এরপর হচ্ছে অণুজীব চ্যাপ্টারটা খুবই সিলেক্টিভ কিছু টপিক আছে, যে টপিকগুলো পড়লে আমাদের ইনশাল্লাহ কমন চলে আসবে। এক নম্বর হচ্ছে ভাইরাসের লাইটিক এবং লাইসোজেনিক সাইকেল, ঠিক আছে? দুইটাই কিন্তু পড়তে হবে, লাইটিক সাইকেলও পড়তে হবে, লাইসোজেনিক সাইকেলও পড়তে হবে। এবং ভাইরাস থেকে কিছু জিনিস হচ্ছে খ নাম্বারে আসে, যেমন ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট, বা ভাইরাস একটি সুনির্দিষ্ট পরজীবী, ঠিক আছে? বা হচ্ছে ভাইরাস একটি বাধ্যতামূলক পরজীবী, এগুলোর যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো অবশ্যই হচ্ছে শিখে ফেলবা, ঠিক আছে? আর ভাইরাসের জীব এবং জ্বরের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারো, মাঝে হচ্ছে খ নাম্বারে কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপর ভাইরাস গঠিত যে রোগগুলো আছে সেই রোগের মাঝে আমরা একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবো। ডেঙ্গুর ভিতরে দেখবে এক ধরনের
জ্বর আছে যে জিনিসটাকে বলা হয় হেমোরেজিক ফিভার, ঠিক আছে, একদম রক্ত রক্ত বের হয়ে যায়। সো হেমোরেজিক ফিভার যেটা আছে সেটা আমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে হচ্ছে পড়ার চেষ্টা করবো। ব্যাকটেরিয়া, আমরা জানি যে অনুজীব চ্যাপ্টারের মাঝে ফার্স্টে হচ্ছে ভাইরাস নিয়ে কথা বলা হয়েছে, পরবর্তীতে ব্যাকটেরিয়া নিয়ে কথা বলা হয়েছে। সো একটা ব্যাকটেরিয়ার গঠনটা কিরকম এটা একটু রিভিশন দিয়ে নিও, ঠিক আছে, মোটামুটি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া সংগঠিত রোগ যার নাম হচ্ছে ম্যালেরিয়া। সে ম্যালেরিয়ার যে পরজীবী আছে সে পরজীবীর হচ্ছে দুইটা জীবন চক্র আছে বা দুইটা হচ্ছে চক্র আছে, ঠিক আছে, সাইজোগনি আছে দুইটা, একটা হচ্ছে হ্যাপাটিক সাইজোগনি আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। সো এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টার থেকে। সো এটা গেলো হচ্ছে অণুজীব সম্পর্কে যে সাজেশন সেই জিনিসটা। এরপর আসা যাক হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, জুওলজির বা বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। সেই চ্যাপ্টার থেকে হচ্ছে কিছু সিলেক্টিভ টপিক আছে যেগুলো ভালো করে পড়লে আশা করি ইনশাল্লাহ তোমার হচ্ছে পরীক্ষাতে কিন্তু সিকিউতে কমন চলে আসবে। এক নম্বর যেটা সেটা হচ্ছে প্রথম দিকে দেখবা যে শ্রেণীবিন্যাসে কিছু ভিত্তি আছে, ঠিক আছে, ফর এক্সাম্পল সিলোম, তারপর হচ্ছে ভ্রূণস্তর, প্রতিসাম্যতা বা হচ্ছে অঞ্চলায়ন, খণ্ডকায়ন, এরকম কিছু হচ্ছে কিন্তু কি আছে, ভিত্তি আছে। সো ওই ভিত্তির জায়গাগুলো খুব ভালো করে পড়বা, এখান থেকে কিন্তু সিকিউতে প্রশ্ন আসতে পারে। সেকেন্ডলি এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকটা যে পর্ব আছে, ঠিক আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, প্রত্যেকটা পর্বের ইউনিক বৈশিষ্ট্য কি কি সেই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ইউনিক বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে শেখার চেষ্টা করবা। প্রত্যেকটা পর্ব থেকে এক দুইটা উদাহরণ অবশ্যই মনে রাখার চেষ্টা করবা বৈজ্ঞানিক নাম সহকারে, এবং পাশাপাশি কে কার থেকে উন্নত এরকমটা সিকিউতে আসতে পারে যে এক্স হচ্ছে এমন একটা পর্বের হচ্ছে প্রাণী যার হচ্ছে কি আছে, যার হচ্ছে মেসোগ্লিয়া থাকে। ওয়াই হচ্ছে এমন একটা পর্বের প্রাণী যার কিনা কি থাকে, মেন্টল থাকে, ঠিক আছে। সো এক্স এবং ওয়াই এর মাঝে কে বেশি উন্নত এই জিনিসটা আসতে পারে। সো এক্স যেহেতু হচ্ছে এর ভিতরে মেসোগ্লিয়া থাকে সুতরাং এই জিনিসটা হচ্ছে নিডারিয়া, অন্যদিকে ওয়াই পর্বের প্রাণী মাঝে যেহেতু মেন্টল থাকে বা তার যে হচ্ছে খুলস থাকে, সো তার জন্য অবশ্যই আমরা বলতে পারি ওয়াই পর্বের প্রাণীটা হচ্ছে মলাস্কের অন্তর্গত। সো অবশ্যই হচ্ছে নিডারিয়া থেকে মলাস্কে উন্নত। সো ওই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করবো। মনে রাখবো সব সময় যে আমাদের জুওলজি বইতে যেই সিকোয়েন্সে এক্স্যাক্টলি দেওয়া আছে, ঠিক আছে, পরিফেরার পর নিডারিয়ার পর প্লাটিহেলমিনথিস, সো ওই সিকোয়েন্সে আসলে পর্বগুলো হচ্ছে একটা থেকে আরেকটা উন্নত, ঠিক আছে। পরিফেরা থেকে হচ্ছে নিডারিয়া উন্নত, নিডারিয়া থেকে হচ্ছে প্লাটিহেলমিনথিস উন্নত, প্লাটিহেলমিনথিস থেকে ইউ গট দ্য পয়েন্ট, ঠিক আছে, একটা থেকে একটা কিন্তু উন্নত। সো এরকম ভাবেই তোমরা অবশ্যই হচ্ছে প্রত্যেকটা পর্বের প্রাণীদের ইউনিক বৈশিষ্ট্যগুলো শিখবা, এবং ইউনিক বৈশিষ্ট্যগুলো ভালো করে পারলে কিন্তু তুমি হচ্ছে ইজিলি যে কে কার থেকে উন্নত সেই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে। সো এই জিনিসটা মনে রাখতে পারলেই বা এই জিনিসগুলো হচ্ছে ভালো করে পড়লে কিন্তু প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা থেকে কিন্তু খুব সহজে তোমরা হচ্ছে সৃজনশীল আনসার করতে পারবা। আচ্ছা, সেকেন্ড যে চ্যাপ্টার জুওলজির প্রাণীর পরিচিতি, এই চ্যাপ্টারটা বিশাল বড় একটা চ্যাপ্টার, 90 পেজের মতো একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারের মাঝে হচ্ছে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে হাইড্রা, 2 নম্বর হচ্ছে কাশফড়িং এবং 3 নম্বর হচ্ছে রুই মাছ। সো হাইড্রা থেকে কি ইম্পর্টেন্ট, এখানে লেখাগুলো হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শোনার চেষ্টা করো। হাইড্রা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা আদর্শ নিউরোসাইটের গঠন, ঠিক আছে, একদম নেমাটোসিস্ট কিভাবে বা সূত্র কিভাবে নিক্ষেপ করে সেই নিক্ষেপের কলা কৌশলটা সহ একটা আদর্শ নিউরোসাইটের চিত্র সহকারে হচ্ছে গঠনটা ভালো করে শেখার চেষ্টা করবো। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রার চলন, ঠিক আছে, সমারসল্টিং, ডিগবাজি, প্রভৃতি বহুত কিছু আছে। সো ওই চলনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই হচ্ছে দেখা যায় যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। সো হাইড্রার চলন এবং পাশাপাশি হচ্ছে নিউরোসাইটের গঠন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর মোটামুটি লেস ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রার যে বিভিন্ন দেহ ত্বকের যে কোষগুলো আছে, ঠিক আছে, এপিডার্মিসের ভিতরে কি কি কোষ থাকে বা গেস্ট্রোডার্মিসের ভিতরে কি কি কোষ থাকে, ঠিক আছে, কোন কোষগুলোর কি কাজ সেই জিনিসটা একটু দেখে নিতে পারো, ওইখান থেকে হচ্ছে মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসতে পারে। এটা হলো হাইড্রা সম্পর্কে সাজেশন। এরপর আসে হচ্ছে ঘাসফড়িং থেকে আসলে যে কোনো জায়গা থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে। ঘাসফড়িং এমন একটা টপিক, বিশাল বড় একটা টপিক। তারপরও হচ্ছে যদি বলো যে কোন জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, ঘাসফড়িং এর আমরা জানি হচ্ছে পুঞ্জাক্ষী থাকে, ঠিক না, তার হচ্ছে অনেকগুলো চোখ, অনেক চোখ, লাখ চোখ হচ্ছে একসাথে থাকে, যে জিনিসটাকে বলা হয় পুঞ্জাক্ষী। সো ওই পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একক যার নাম হচ্ছে ওমাটিডিয়াম। সো একটা ওমাটিডিয়ামের গঠন খুব ভালো করে হচ্ছে শেখার চেষ্টা করবো, একটা ওমাটিডিয়ামের গঠনের ভিতরে কি কি থাকে একদম চিত্র সহকারে ভালো করে শেখার চেষ্টা করবো। এবং সেকেন্ডলি এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওমাটিডিয়াম ইউজ করে একটা ঘাসফড়িং কম আলোতে বেশি আলোতে কিভাবে দেখে, তার দর্শন কৌশলটা কিরকম, সুপারপজিশন, অ্যাপোজিশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের সিকিউর জন্য। সো এই জিনিসটা হচ্ছে ঘাসফড়িং থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট। পাশাপাশি এই ঘাসফড়িং এর যে বিভিন্ন তন্ত্রগুলো আছে, ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে পৌষ্টিক তন্ত্র, রেচনতন্ত্র বা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, এই তন্ত্রগুলো একটু ভালো করে হচ্ছে পড়ে রাখো, এখান থেকে কিন্তু সিকিউতে প্রশ্ন আসতে পারে। পাশাপাশি ঘাসফড়িং থেকে কিন্তু মাঝে মাঝে খ নাম্বার একটা প্রশ্ন কমনলি দেখা যায়, সেই জিনিসটা হচ্ছে ঘাসফড়িং এর রূপান্তরকে কেন একটা অসম্পূর্ণ রূপান্তর বলা হয়, ঠিক আছে। সো ওই জিনিসটার ব্যাখ্যাটাও কিন্তু একটু শেখার চেষ্টা করো। ঘাসফড়িং গেল, এবার আসো রুই মাছ হচ্ছে খাইতেও মজা, পাশাপাশি হচ্ছে রুই মাছের থেকে টপিকও আসলে কম। সো রুই মাছ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুই মাছের যে রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ তার হার্টের যে গঠনটা, ঠিক আছে, হার্টের গঠনটা ভালো করে পড়ার চেষ্টা করো। রুই মাছের হার্ট কিন্তু একটু ব্যতিক্রমধর্মী, কারণ এর ভিতরে শুধুমাত্র
কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কিন্তু পরিবাহিত হয়। যেহেতু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ভেনাস হার্ট। ঠিক আছে, রুই মাছের হার্টকে বলা হয় ভেনাস হার্ট। সো এই জিনিসটা যেহেতু ব্যতিক্রম, অবশ্যই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রুই মাছের আমরা রক্ত সংবহনতন্ত্র ভালো করে পড়বো, পাশাপাশি হচ্ছে এর যে বায়োথলি বা পটকা যেটাকে আমরা বলি, সেই জিনিসটা কি কাজে লাগে, এর ভিতরে কি কি অংশ থাকে, সেই জিনিসটা আমরা কিন্তু ভালো করে শেখার চেষ্টা করবো। ঠিক আছে, সো মোটামুটি এইচএসসি 2026 ব্যাচের জন্য কলেজ লাইফের ফার্স্ট যে সেমিস্টার, সেই সেমিস্টারে যেই 6টা হচ্ছে চ্যাপ্টার নর্মালি থাকে, সেগুলো থেকে হচ্ছে সৃজনশীলের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই টপিকগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। তোমাদের বেশি বেশি কমেন্ট পাইলে আমি কিন্তু কোশ্চেনের উপর হচ্ছে আলাদা ক্লাস নিব বলতেছি। আর পাশাপাশি হচ্ছে এই সবগুলো চ্যাপ্টার আমার কাছে যদি একদম পড়তে চাও সহজ করে, আমি চেষ্টা করি সহজ করে পড়াইতে অবশ্যই। সো তার জন্য হচ্ছে আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। এইচএসসি বায়োলজির এই কোর্সটাতে ভাইয়া চেষ্টা করতেছি একদম সহজ করে হচ্ছে প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে ধরে ধরে হচ্ছে বোঝাইতে। আশা করি তোমরা সেই কোর্সে ভর্তি হলে বায়োলজি নিয়ে আর কোনো টেনশন থাকবে না। এই কোর্সের সকল ডিটেলস এবং ভর্তি হওয়ার লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আজই ভর্তি হয়ে যাও। আর তোমাদের সবার জন্য অসংখ্য শুভকামনা, ভালো করে হচ্ছে পড়ার চেষ্টা করো এই টপিকগুলো। কলেজে যদি ফার্স্ট সেমিস্টারে ভালো করতে পারো, আমাকে মিষ্টি খাওয়াও। সো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।